ডায়েট মেনে না চললে কি করে হবে বলুন তো কৌশিকবাবু? বয়স তো বাড়ছে, খাসির মাংস, চিংড়ি মাছ এগুলো চলবে না আর। ডাক্তারবাবুর কথাগুলো শুনে রুহি বলে, আর বলবেন না, আমি নিজে ডায়েট চার্ট করে দিয়েছি। সেসবের তোয়াক্কা না করে নিজের মতো করে খেয়ে যাচ্ছে সব কিছু। আর এদিকে কিছু হলেই অমনি ফোন করে বলবে, রুহি একবারটি চল তো, শরীরটা ভালো যাচ্ছে না, ডাক্তারের কাছে যেতে হবে। মেয়ে যা বলছে শুনুন, এই যে আপনি এতটা অসুস্থ, এতে কে কষ্ট পাচ্ছে? শরীর আপনার, আর রোগ হলেই আপনাকে কষ্ট ভোগ করতে হবে, বুঝলেন কিছু? ডাক্তারবাবু কথাগুলো বলে চলেছেন আর কৌশিকবাবু চুপ করে শুনে যাচ্ছেন। প্রেসক্রিপশন লিখতে লিখতে ডাক্তারবাবু আবার বললেন, চুপ করে শুনলে হবে, বলুন কিছু। এত দূর থেকে আপনি ডাক্তার দেখাতে এলেন, রাস্তা তো কম নয়, তা আজ এলেন কিসে? পাশ থেকে রুহি উত্তর দিয়ে বলল, ওসব আসা যাওয়া নিয়ে ভাববেন না ডাক্তারবাবু, নিজের গাড়ি, আর ড্রাইভার তো আমি আছি। ও তাই, তুমি ড্রাইভ করতে পারো নাকি? হ্যাঁ, পারি বলেই তো ওনার চিন্তা নেই। জানে তো রুহি আছে, একবারটি ফোন করলেই রুহি চলে আসবে। বলুন তো, রোজ রোজ আসা সম্ভব? তা তো বটেই, এমন গুণী মেয়ে পেয়েছেন, তা আপনার সৌভাগ্য। এখন আপনার বয়স হয়েছে, মেয়ের কথাই শুনে চলতে হবে। সত্যিই সৌভাগ্য বলতে হয়, মেয়েও কাছাকাছি থাকে। আপনার মেয়েই তো এখন আপনার অবলম্বন। এভাবে নিজের মতো করে চললে হবে না। আপনার মতে শরীর চলবে না, শরীরের মতে আপনাকে চলতে হবে। এই টেস্টগুলো দিচ্ছি, করিয়ে 15 দিন পর আসুন। রুহি কথাগুলো শুনে মনে মনে হাসতে থাকে। ডাক্তারবাবু সবটুকু জানে না বলেই কথাগুলো বলছেন। রুহি কৌশিকবাবুর নিজের মেয়ে নয়। নিজের মেয়ে না হলেও নিজের মেয়ের থেকে কোনো অংশে কম কোথায়? একটা বন্ধুত্বপূর্ণ মধুর সম্পর্ক কৌশিকবাবুর সাথে রুহির। পরিচয় হয়েছিল বছর 2 আগে। রিটায়ার করার পর থেকেই প্রতিদিন মর্নিং ওয়াকে যেতেন কৌশিকবাবু। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা বড় মাঠ, ওই মাঠে এসেই প্রতিদিন হাঁটাহাঁটি করতেন। রুহিও আসতো এই মাঠে, সঙ্গে আসতো আরও 2টি মেয়ে। প্রত্যেকেই ড্রাইভিং শিখত। একদিন মর্নিং ওয়াক করতে করতে কৌশিকবাবু মজা করে বলেছিলেন, তোমরা ড্রাইভ শিখছো, তা আমাকেও ড্রাইভিং শিখিয়ে দিও তো। রুহি হেসে বলেছিল, শিখবেন তো চলে আসুন, আমি শিখিয়ে দেব। তুমি শেখাবে? হ্যাঁ, আমিই শেখাবো। ড্রাইভিং স্কুলে ভর্তি হলেও আপনি শিখতে পারবেন না, আমি শেখালে 2 দিনেই শিখে যাবেন। কথাগুলো শুনে কৌশিকবাবু হেসে ফেলেছিলেন। সেই থেকেই পরিচয় রুহির সাথে। মর্নিং ওয়াক করতে এসে মাঝে মধ্যেই রুহির সাথে বেশ অনেকক্ষণ গল্প জমাতো। বন্ধুত্ব হয়ে গিয়েছিল কদিনের মধ্যেই। একদিন গল্প করতে করতে কৌশিকবাবু রুহিকে জিজ্ঞেস করেছিলেন, ভবিষ্যতে প্ল্যান কি? পড়াশোনা ছাড়াও আর কিছু করো নাকি? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, প্ল্যান তো একটা আছেই, আর সেটা অলরেডি শুরুও করেছি। কিছু স্ট্রিট চাইল্ড আছে যাদেরকে আমি ফ্রিতে পড়াই। আপনি যদি আমার বাড়িতে যান তাহলে দেখতে পাবেন আমার সেই কচি কাঁচাদের। কথাটা শুনে একটা ভালো লাগা কাজ করতে থাকে কৌশিকবাবুর মধ্যে। মনে মনে ভাবে, খুব সুন্দর মনোভাব তো মেয়েটির। এইরকম একটা মেয়েকে ছেলের বউ করতে পারলে মন্দ হয় না। এদিকে কৌশিকবাবু রিটায়ারম্যান। পরিবারের সদস্য বলতে 3 জন, কৌশিকবাবু, কৌশিকবাবুর বয়স্কা শাশুড়ি মা ও একমাত্র ছেলে। কৌশিকবাবুর স্ত্রী মণিমালা দেবী মারা গেছেন অনেক দিন আগেই। কৌশিকবাবুর ছেলে তখন খুব ছোট, মাত্র 5 বছর বয়স। হঠাৎ একদিন কৌশিকবাবুর স্ত্রী মারা গেলেন পথ দুর্ঘটনায়। এই অবস্থায় কৌশিকবাবু ভীষণ ভেঙে পড়েছিলেন, কিন্তু ছেলেকে তো মানুষ করতেই হবে। তাই ছেলেকে নিয়ে চলে আসেন শাশুড়ি মায়ের কাছে। কৌশিকবাবুর স্ত্রী মণিমালা দেবীও একমাত্র সন্তান ছিলেন, তাই শাশুড়ি মাকেও দেখার জন্য কেউ ছিল না। অনেকেই কৌশিকবাবুকে বলেছিলেন আবার বিয়ে করতে, তা উনি করেননি। এই শাশুড়ি মাই তার নাতিকে মানুষ করেছেন।
কৌশিকবাবুর ছেলেও এখন ভালো চাকরি করে। রিটায়ার করার পর থেকে কৌশিকবাবু একা হয়ে পড়েছেন, আর শাশুড়ি মায়েরও বয়স বাড়ছে। আবার কৌশিকবাবুর সঙ্গে কৌশিকবাবুর ছেলের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ছোটবেলায় যেহেতু মাকে হারিয়েছে, ছেলের সাথে সম্পর্কটা ভয় বা ভীতির নয়, একদম বন্ধুর মতো করে মিশেছেন ছেলের সাথে। সেদিন ডিনার করতে বসে কৌশিকবাবুই কথাটা তোলেন। বলেন, ভাবছি রাজের বিয়েটা এবার দিতে হবে, ভালো একটা মেয়ের খোঁজ করতে হবে আমাকে। কথাটা শুনে রাজ বলে, খোঁজো খোঁজো, পাত্রী খোঁজো। এমন ছেলে একটা প্রেমও তো করতে পারলি না এ জীবনে। কি করব বলো, তোমরা তখন আমার কেরিয়ার নিয়ে পড়লে, প্রেমটাই আর করা হলো না। এই আমাকে দোষ দিবি না, নিজে প্রেম করতে পারিসনি সেটা স্বীকার কর। বাবা ছেলের কথোপকথন শুনে কৌশিকবাবুর শাশুড়ি মা হাসতে থাকেন। তারপর বলেন, দাদুন, তুমি এখনকার ছেলে, কাউকে পছন্দ থাকলে বাবাকে বলতে পারো। কৌশিকবাবু হেসে বলেন, না না, কেউ থাকলে তো বলবে, এখন তো আর কেরিয়ার নিয়ে চাপ নেই, ফেসবুক তো করিস, কত ভালো মেয়ে আছে। তোমার হাতে আছে নাকি? তাহলে দেখো দেখিনি একটা ভালো মেয়ে, তুমিও তো ফেসবুক করো। ছেলের কথা শুনে কৌশিকবাবু বলেন, তবে একটা মেয়ে আছে, আমার তো খারাপ লাগে না। মর্নিং ওয়াক করতে গিয়ে পরিচয় হয়েছে, আমার সাথে বেশ বন্ধুত্ব হয়ে গেছে, তুই দেখতে পারিস। কথাটা শুনে কৌশিকবাবুর শাশুড়িমা বলেন, তোমার সঙ্গে যখন বন্ধুত্ব হয়ে গেছে, তাহলে একদিন ছুটির দিন দেখে মেয়েটাকে আমাদের বাড়িতে বেড়াতে আসতে বলো। পছন্দ হলে ওই মেয়েকেই আমার নাতির বউ করব। তোমরা সেই আশাতেই বসে থাকো, হেসে উত্তর দেয় রাজ। তারপর সত্যিই একদিন রুহিকে বাড়িতে আসার জন্য ইনভাইট করেন কৌশিকবাবু। তারপর আর কি, বাবার মর্নিং ওয়াকের বন্ধু হয়ে গেল ছেলের গার্লফ্রেন্ড। রাজের সাথে যে একটা রিলেশন হয়েছে সেটা রুহিও বাড়িতে জানায়। সময় করে কৌশিকবাবুও চলে যান একদিন রুহিদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে। রাজও ছেলে হিসেবে ভালোই, অপছন্দের কিছু নেই। দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের পাকা কথা হয়ে যায়। তবে সত্যি কথা বলতে, মেয়ে হিসেবে রুহিও মন্দ নয়। রুহি খুব মিশুকে মেয়ে, খুব সহজেই আপন করে নিতে পারে সকলকে। আর সেজন্যই তো রুহি পরিষ্কার জানিয়ে দিয়েছে কৌশিকবাবুকে, তোমার ছেলের সাথে বিয়ে হচ্ছে মানেই তুমি আমার কাছে শ্বশুরমশাই হয়ে গেলে এমনটা ভেবে বসো না যেন। তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে। আগে যেমন বন্ধু ছিলাম, এখনও তেমনই থাকবো। রাজ যেহেতু চাকরি করে, তাই চাকরি সূত্রে প্রতি মাসেই 2-1 বার করে কলকাতার বাইরে যেতে হয়। রুহি আছে বলেই রাজও রুহির ভরসায় ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারে। রুহিও একদম নিজের মতো করেই সব কিছু সামলায়। বাড়িতে এই দুটো মানুষও রুহির উপর প্রচণ্ড ভরসা করে। যেমন আজই তো রুহি এসেছিল কৌশিকবাবুকে নিয়ে ডাক্তারের কাছে। যাই হোক, ডাক্তার দেখানোর পর রুহি কৌশিকবাবুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ড্রাইভ করতে করতে রুহি বলে, শোনো, এবার থেকে ওষুধগুলো ঠিকঠাক করে খেয়ে নিও, কিন্তু তোমাকে তো বলে বলে আর পারছি না। আর খাওয়া দাওয়া কন্ট্রোল করবে। তোমার কপাল ভালো, এখনো নিজের মতো করে আছো। আমি বাড়িতে এসে গেলে তুমি ভাবতে পারছো তোমার কি হবে? আমার নিয়মেই চলতে হবে। কৌশিকবাবু এবার মেজাজ দেখিয়ে বলল, বেশি বকবক করিস না, যেমন গাড়ি চালাচ্ছিস গাড়ি চালা। রুহি হঠাৎ করে গাড়িটা থামিয়ে দেয়। কি হলো, গাড়ি থামালি যে? মাথা গরম করবে না, গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাড়ি চলে যাব। আর কোনো কথা না বলে চুপ করে যান কৌশিকবাবু। রুহি কৌশিকবাবুকে নিয়ে বাড়ি ফেরেন। বাড়িতে পৌঁছে দিয়ে বেরিয়ে আসতে যাবে, অমনি দিদান রুহিকে ডেকে বলে, রুহি শোন না, সামনের রবিবার তোর একটু টাইম হবে? একটা জিনিস কেনার আছে, আমাকে গাড়ি করে একটু নিয়ে যেতিস। কবে আবার আমার টাইম হয় না? তোমার জন্য সব সময় টাইম হয়, তা কেনাকাটা করার যখন তখন যেতে তো হবেই। কী কেনাকাটা করবি শুনি? আরে রবিবার ধনতেরাস আছে, সোনার জিনিস কিছু একটা কিনবো। বেশ বেশ, আমার জন্য কিনবে তো? দেখা যাক কার জন্য কিনি। বেশ, শোনো দিদান, বাবা যেন ওষুধগুলো টাইম মতো খায়, তুমি একটু নজর রেখো কিন্তু, উল্টোপাল্টা না খায়। আর পরশুদিন আমি আসছি, তখন ওই টেস্টগুলো করতে নিয়ে যাব।
খাওয়া দাওয়াটা আমি কি বলবো, লুকিয়ে লুকিয়ে সব খেয়ে নেয়, বুঝলি তো। এই বুড়ি মায়ের কথা ওই বুড়ো ছেলে শুনবে? আমারও কিছু করার নেই। মানুষের জীবনে একটা অবলম্বন খুব দরকার। আর তুই এ বাড়িতে আসা না পর্যন্ত কিছুই হবে না। তোমার নাতির জন্যই তো লেট হয়ে গেল আসতে। উনি নাকি ছুটি পাবেন না। শোনো, আর তো মাত্র কয়েকটা দিন। আমি এখন থেকেই শুনতে পাচ্ছি সানাই বাজছে। দিদান, তুমি শুনতে পাচ্ছ না? চোখটা বন্ধ করো, তুমিও শুনতে পাবে। কথাগুলো বলতে বলতে রুহি দিদানকে জড়িয়ে ধরে গাইতে শুরু করে, মালা বদল হবে এই রাতে। দিদান হেসে রুহিকে আদর মাখানো সুরে বলে, পাগলি একটা, তুই এ বাড়িতে না আসা পর্যন্ত শান্তি নেই। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি আসছি। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে ছিলাম আমি দেবলীনা চক্রবর্তী। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকুন।